আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন দাস। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক। আগামী ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন সফলভাবে অনুষ্ঠানের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় ২ সেনা কর্মকর্তা রেদওয়ান ও রাফাতকে ট্রাইব্যুনালে হাজির। ৪ ডিসেম্বর অভিযোগ গঠন। ঢাকায় দুদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। পোস্টাল ব্যালটে ভোটিং পদ্ধতি নিয়ে ডাক বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের মত বিনিময়। ভোট দিতে পারবেন সরকারি চাকরিজীবী, কারাবন্দী ও প্রবাসীরা। বিনামূল্যে পারিবারিক আদালতে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। কমবে ভোগান্তি, বন্ধ হবে দুর্নীতি, বললেন আইন উপদেষ্টা। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কর্মকর্তা সহ ৫ জন নিহত। এবং চীনে চলমান এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্বের ম্যাচে ব্রুনে দারুস-সালামকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচন সফলভাবে আয়োজনের জন্য কমনওয়েলথের পূর্ণ সমর্থন চেয়েছেন। আজ ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত কমনওয়েলথ মহাসচিব শার্লি ওয়ারকর বচওয়ের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই সমর্থন কামনা করেন। প্রফেসর ইউনূস কমনওয়েলথ মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ, স্বচ্ছ, গ্রহণযোগ্য, উৎসবমুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জবাবে কমনওয়েলথ মহাসচিব প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন কমনওয়েলথ বাংলাদেশের নির্বাচন ও নির্বাচন পরবর্তী রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সমর্থন দেবে। তিনি বলেন, কমনওয়েলথের ৫৬টি দেশ, যেখানে G7 ও G20-র সদস্যরাও অন্তর্ভুক্ত, যাদের হাতে বিপুল সম্পদ রয়েছে, এই দেশগুলো একে অপরকে শক্তিশালী করতে সেই সম্পদ ব্যবহার করতে পারে। মহাসচিব নিশ্চিত করেন, আসন্ন নির্বাচনের আগে পর্যবেক্ষক দল পাঠানোর জন্য কমনওয়েলথ প্রস্তুতি নিচ্ছে। বৈঠকে দুই নেতা তরুণদের ক্ষমতায়ন, উদ্যোক্তা তৈরি, সামাজিক ব্যবসা সৃষ্টি এবং বেকারত্ব, কার্বন নিঃসরণ ও বৈষম্য হ্রাসের লক্ষ্য নিয়ে ৩-০ ভিশন বাস্তবায়ন সম্পর্কেও আলোচনা করেন। জুলাই গণঅভ্যুত্থানের রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত ২ সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও মেজর মোহাম্মদ রিফাত বিন আলম সহ ৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আজ শুনানি শেষে এই দিন ধার্য করেন। শুনানিকালে ২ সেনা কর্মকর্তাকে পরবর্তীতে কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়ার বিষয়ে আবেদন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এই মামলার অপর ২ আসামি পলাতক রয়েছে। তারা হলেন পুলিশের সাবেক এডিসি রাশেদুর রহমান ও সাবেক ওসি মশিউর রহমান। পলাতক এই ২ অভিযুক্তদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আজ আদেশ দেন ট্রাইব্যুনাল। এর আগে সকালে কঠোর নিরাপত্তায় একটি বিশেষ প্রিজন ভ্যানে ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে চাংখারপুলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শহীদ শাহরিয়ার খান আনাসহ ৬ জনকে হত্যা মামলার প্রধান তদন্ত কর্মকর্তাকে আজ দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এদিকে ট্রাইব্যুনাল ২-এ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি শরীফুল ইসলাম সহ ৩০ জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর। সকালে আবু সাইদ হত্যা মামলা ও চাংখারপুল হত্যা মামলায় গ্রেফতার থাকা ১০ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ২ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে গেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। আজ সকাল ৮:৩০টায় ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী ড্রু কেয়ারের বিমানটি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এই সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম উপস্থিত ছিলেন।
ঢাকা ত্যাগের আগে ভুটানের প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী স্ট্যাটিক গার্ড অফ অনার প্রদান করা হয়। ভুটানের প্রধানমন্ত্রীর বাংলাদেশের সফরকালে দুই দেশের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বৃদ্ধির বিষয়ে দুইটি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশে অবস্থানকালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিএনপি, জামাত, এনসিবি নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠক সহ একাধিক অনুষ্ঠানে অংশ নেন ভুটানের প্রধানমন্ত্রী। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে নির্বাচন কমিশনের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটিং সিস্টেমে প্রবাসে অবস্থানরত বাংলাদেশি ভোটার নির্বাচনের দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ, নিজ ভোটার এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করার বিষয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় সভায় নির্বাচন কমিশনের কমিশনার সহ ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে আউট অফ কান্ট্রি ভোটিং ওসিভি প্রকল্পের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের কমিশনারগণ ও ডাক বিভাগের কর্মকর্তাদের প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি, কারিগরি সিস্টেম সম্পর্কে অবহিত করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। রাতে এভার কেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক FM সিদ্দিকী সাংবাদিকদের কথা জানান। বেগম খালেদা জিয়া 24 ঘন্টার নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানিয়ে FM সিদ্দিকী বলেন, হাসপাতালে আনার পর খুব তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরীক্ষাগুলো করা হয়েছে। এর আগে রোববার রাত 8টায় এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে। তিনি এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। অধ্যাপক FM সিদ্দিকী বলেন, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী বেগম খালেদা জিয়ার চিকিৎসা শুরু হয়েছে। অধ্যাপক AZM জাহিদ হোসেন বলেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। অত্যন্ত উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানান তিনি। অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিনামূল্যে পারিবারিক আদালতে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। এতে মানুষের ভোগান্তি যেমন কমবে, তেমনি বন্ধ হবে দুর্নীতি। তিনি আজ ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিদওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন। বন ও পরিবেশ উপদেষ্টা বলেন, নতুন প্রক্রিয়ার মাধ্যমে পেপারলেস সিস্টেম আরও এগিয়ে যাবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এই ডিজিটাল কার্যক্রম আইন পেশাজীবীদের আরও দ্রুত ও কার্যকর সেবা দিতে সহায়তা করবে। আইন উপদেষ্টা বলেন, সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে। তিনি বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে। মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে পারিবারিক আদালত চালু করা হয়েছে। এতে ভুক্তভোগীরা অনলাইনে মামলা করতে পারবেন এবং পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনেই। মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছুই অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আর অনেকে বলেছে, আমি এটা এমফাসাইজ করতে চাই। আপনারা লয়ার একটা গার্ডিয়ান হন, আপনারা এনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে। এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় এটা যেন থেমে না থাকে। দেখেন ডিজিটালাইজেশনের সুবিধাটা কি। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ওনার 2টা বড় অফিস আছে, একটা হচ্ছে তেজগাঁতে, আরটা হচ্ছে ওনার বাসার নিচতলা অফিস। কিন্তু ওনার সবচেয়ে বড় অফিস কোনটা জানেন? ওনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার, উনি আধা ঘন্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে। কাজে আমাদের যে অহেতুক ভীতি কাজ করে, ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আরো যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আরো অনেক লোক মামলা করবে, তখন অনেক বেশি লোক মামলা করবে। কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।
আপনারা এই আমাদের একটা বেবির মতো, কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন, আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকায় না থাকেন। আমি আমাদের আইনজীবী ভাইরা আছে, অনেকে আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে আমার বিভিন্ন বন্ধু আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন করি সবসময় মনে হয় যে করলাম তো, পরে কি এটা থাকবে। আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন, সেটা প্রমাণ করবেন, এগুলো কন্টিনিউটি রাখবেন। এবার আন্তর্জাতিক সংবাদ। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হাইতাম আলী তাবাতাবাই নামে হিজবুতুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তাবাতাবাই হিজবুতুল্লাহর সামরিক শাখার চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল বৈরুতে দাহিয়ে অঞ্চলের হারেত হেরিক এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় তাবাতাবাই সহ কমপক্ষে 5 জন নিহত হন। এক বিবৃতিতে হিজবুতুল্লাহ জানিয়েছে, তাবাতাবাই ছিলেন একজন মহান সামরিক কমান্ডার। ষড়যন্ত্রমূলকভাবে হামলা করে তাকে হত্যা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। 2024 সালের নভেম্বরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর তাবাতাবাই হলেন ইসরায়েলি হামলায় নিহত হিজবুতুল্লাহর সবচেয়ে সিনিয়র সামরিক কর্মকর্তা। হিজবুল্লাহর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের হামলা রেড লাইন অতিক্রম করেছে। হিজবুল্লাহর ও ইসরায়েলি হামলার পাল্টা জবাব দেওয়ার কথা বিবেচনা করছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় প্রায় প্রতিদিনই হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা প্রশাসনের অভিযোগ, গত 44 দিনে ইসরায়েলি বাহিনী প্রায় 500 বার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। অব্যাহত এসব হামলায় 3 শতাধিক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বিস্তারিত রুমানা আক্তারের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি গত 44 দিনে প্রায় 500 বার লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজার সরকারি মিডিয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন কয়েকশো ফিলিস্তিনি, যা যুদ্ধবিরতি চুক্তিকে কার্যত অর্থহীন করে তুলেছে। আমরা বাসায় বসেছিলাম, হঠাৎ করে আমাদের প্রতিবেশীদের বাসায় মিসাইল আঘাত আনে। আঘাতপ্রাপ্তদের হাসপাতালে নিয়ে আসি। সত্যিই জানি না কেন এমনটা হচ্ছে। সর্বশেষ শনিবারও ইসরায়েলি হামলায় 24 জন নিহত এবং 87 জন আহত হয়েছেন। এতে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ফিলিস্তিনিদের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের বিবৃতির বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত 44 দিনে 497 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এই সময়ে ইসরায়েলি হামলায় নিহত 342 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক মানুষ। মিডিয়া অফিসের বিবৃতিতে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের চলমান গুরুতর ও পদ্ধতিগত যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়ে বলা হয়েছে, এই লঙ্ঘন আন্তর্জাতিক মানবিক আইন এবং চুক্তির শর্তাবলীর একটি সুস্পষ্ট লঙ্ঘন। যুদ্ধবিরতি চুক্তিতে প্রয়োজনীয় সাহায্য ও চিকিৎসা সামগ্রী সম্পূর্ণ ও অবাধে গাজায় প্রবেশের কথা থাকলেও ইসরায়েল এখনও তা মারাত্মকভাবে সীমিত করে রেখেছে। ফলে এই যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ডে জরুরি সহায়তা প্রবাহ ব্যাহত হচ্ছে। সর্বশেষ শনিবার একই দিনে 27 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় দাবি করেছে, এই সর্বশেষ হামলা চালানো হয়েছে গাজার তথাকথিত হলুদ রেখার অভ্যন্তরে ইসরায়েলি অধিকৃত অঞ্চলে একজন হামাস যোদ্ধার হামলার প্রতিক্রিয়ায়। ইসরায়েল এর জবাবে 5 জন সিনিয়র হামাস যোদ্ধাকে নির্মূল করেছে বলে তারা দাবি করেছে। অন্যদিকে হামাস ইসরায়েলি সেনাদের ওপর কথিত হামলাকারী যোদ্ধার পরিচয় প্রকাশ করার দাবি জানিয়েছে ইসরায়েলের প্রতি। ইসরায়েল এবং হামাসের মধ্যে চুক্তিতে উল্লেখিত হলুদ রেখা হল একটি চিহ্নিত সীমারেখা, যেখানে গত মাসে চুক্তি কার্যকর হওয়ার সময় ইসরায়েলি সামরিক বাহিনী নিজেদের পুনর্বিন্যাস করেছিল। এই রেখা ইসরায়েলকে উপকূলীয় অঞ্চলের অর্ধেকেরও বেশি অংশের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করেছে। এই রেখার কাছাকাছি গেলে ইসরায়েল নিয়মিতভাবে ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যা করে।
হামাস অভিযোগ করে আসছে ইসরায়েল হলুদ রেখা পেরিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, যা চুক্তির অংশ হিসেবে নির্ধারিত সীমানার পরিবর্তন ঘটাচ্ছে। রুমানা আক্তার, বিটিভি নিউজ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। প্রায় 4 বছর ধরে চলমান এই সংঘাত থামাতে মার্কিন উদ্যোগে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে যে আলোচনা চলছে তা ইতিবাচক দিকে এগোচ্ছে বলেই ইঙ্গিত মিলছে। যদিও নেটোর ভূমিকা, নিরাপত্তা নিশ্চয়তা এবং ট্রাম্পের প্রস্তাবিত 28 দফা পরিকল্পনার জটিল কিছু বিষয়ে মতবিনিময় এখনও রয়েছে, তবুও সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার অগ্রগতিকে শান্তির সম্ভাবনার নতুন দুয়ার হিসেবে দেখছে। জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউক্রেনে প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়ার যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা নিয়ে কাজ চলছে তাতে অসাধারণ অগ্রগতি হয়েছে। আমরা সত্যি অনেক দূরে গিয়েছি। তিনি জানান, নেটোর ভূমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু ইস্যুতে কাজ বাকি থাকলেও প্রেসিডেন্ট ট্রাম্পের উত্থাপিত 28 দফার শান্তি প্রস্তাবের বেশ কিছু জটিল বিষয়ে তারা মতপার্থক্য কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকো একই সুরে বলেন, আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে এবং তারা ইউক্রেনের প্রাপ্য, ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে। We have very good progress and we are moving forward to the just and lasting peace. Ukrainian people deserve and want this peace more than anyone in this planet. এর আগে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না। তার কিছুক্ষণ পরেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করে লিখেন, তার দেশ যুক্তরাষ্ট্রকে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ এই সহায়তা ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে। এদিকে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি খুব শীঘ্রই ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। এছাড়া বৃহস্পতিবারের মধ্যে সমঝোতা সম্ভব কিনা এমন প্রশ্নে রুবিও বলেন, আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এটি শেষ করা। তিনি প্রস্তাবিত মার্কিন পরিকল্পনাকে পরিবর্তনশীল নথি হিসেবে বর্ণনা করেন, যা সংশোধন হতে থাকবে এবং চূড়ান্ত প্রস্তাব তৈরি হলে তা মস্কোর কাছেও উপস্থাপন করতে হবে। রুবিও বলেন, স্পষ্টতই এখানে রাশিয়ারও মতামত দেওয়ার সুযোগ রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য আগেই বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা চূড়ান্ত শান্তির ভিত্তি হতে পারে, তবে ইউক্রেন আলোচনা থেকে সরে এলে আরও ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছেন তিনি। জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। চট্টগ্রামে অনুষ্ঠিত হলো 30তম জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিভাগীয় পর্ব। 5টি গ্রুপে 250 জন হিফজুল কোরআনের শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়। হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মাওলানা হাফেজ কারি আব্দুল হক, চট্টগ্রাম শাখার সভাপতি হাফেজ আব্দুল রশিদ, আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হেলাল উদ্দিন বিল জমির উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের 5ম চার্টার বর্ষপূর্তি গত রাতে চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা 315 গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমেদ অপু, ক্লাব সভাপতি লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রাক্তন জেলা গভর্নর কোহিনুর কামাল, প্রথম ভাইস জেলা গভর্নর মোহাম্মদ কামরুজ্জামান লিটন, লায়ন SM শামসুদ্দিন ও লায়ন মোহাম্মদ মেজবা উদ্দিন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে পিডিজি সম্মাননা, সার্ভিস প্রোগ্রাম ও প্রাক্তন প্রেসিডেন্ট সম্মাননা প্রদান করা হয়। শেয়ার বাজারের খবর।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গাভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,910.89, যা গতকালের চেয়ে শতকরা 1.71 বেশি। এছাড়া সিসি 30 এর মূল্য সূচক দাঁড়ায় 12,303.49, যা গতকালের চেয়ে শতকরা 1.34 বেশি। আজ 214টি কোম্পানির 37,52,485টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 19,30,91,000 টাকারও বেশি। এর মধ্যে 181টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 24টির কমেছে এবং 9টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশাংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার সমান, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 6টা 12 মিনিট এবং সূর্যাস্ত 5টা 8 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 3টা 19 মিনিটে, জোয়ার সকাল 9টা 58 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 3টা 44 মিনিট এবং জোয়ার রাত 10টায়।